আমি প্রথম প্রেগনেন্ট হই বিয়ের আগে। বৈধ বাচ্চা যেমন পেটে আসলে প্রতিটা মায়ের জন্য সুখ নিয়ে আসে, ঠিক তেমনি অবৈধভাবে বাচ্চা পেটে আসলে যন্ত্রণা, লজ্জা আর ভয় নিয়ে আসে। আসলে সেই সময়টা আমার মাথা কাজ করছিল না, কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখনই প্রেমটা হয়েছিল আমার। সবেমাত্র 17তে পা দিয়েছিলাম। জীবন সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না। সবকিছু তখন সিনেমেটিক মনে হতো। চোখে ছিল হাজারো স্বপ্ন, হাজারো অনুভূতি, বুক ভর্তি আবেগ। কোনটা ভুল, কোনটা সঠিক, এসব কিছুই বুঝতাম না। মনে গভীর প্রেম বাসা বেঁধেছিল, যা অবুঝ মন থেকে কারো সরানোর ক্ষমতা ছিল না। প্রথম দেখাতেই আমি তার উপরে ক্রাশ খেয়েছিলাম। সেদিন কলেজ জীবনের প্রথম ক্লাস ছিল, তাই বড় আপু আমাকে দিতে এসেছিল। মুহূর্তটা এমন ছিল যা বলে বোঝাতে পারবো না। আমি আর বড় আপু রিকশায় ছিলাম। আমার কলেজের কাছাকাছি একটা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে সে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল। সেই দিনই তার সাথে চোখাচোখি হয়, আর তার চোখের দিকে তাকাতেই আমি হারিয়ে গিয়েছিলাম এক প্রকার। একটা ছেলের চোখের চাহনি এত যে মায়াবী হতে পারে সেটা তাকে না দেখলে বুঝতামই না। এক পলক দেখেই লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। এরপর থেকে প্রতিদিনই তার সাথে দেখা হতো। সকালে একবার কলেজে যাওয়ার সময়, আর বিকেলে একবার। কলেজের পাশেই ছিল তার বাসা, এবং তার ব্যবসাও সেই দিকেই ছিল। ছুটির পরে বিকেলে তাকে দেখতাম। চায়ের দোকানে বসে সে আড্ডা দিত। সেও যে আমাকে দেখতো সেটা আমাদের বন্ধু বান্ধবীরাও বুঝতে পারত। এইভাবে 1 মাস অতিক্রান্ত হওয়ার পরে একটা বাহানায় আমার কাছে এসে সে নিজে থেকেই আমার সাথে পরিচিত হয়। এর ঠিক 21 দিনের মাথায় প্রেমের প্রস্তাবটা সেই দিয়েছিল। আমিও মানা করতে পারিনি, কারণ আমি তো অনেক আগেই মন হারিয়ে ফেলেছিলাম তাকে দেখে। তাকে যত দেখতাম আর মুগ্ধ হতাম। আমার প্রতি তার আচরণ খুব আহামরি কিছু ছিল না। 8-10 জন প্রেমিক যেমন হয় তার ঠিক তেমনই ছিল, কিন্তু তাতেও আমার ভালো লাগতো একটু বেশি। কারণটা হয়তো অসম্ভব আবেগ ছিল তাই। আস্তে আস্তে আমাদের দেখা সাক্ষাৎ বাড়লো। কলেজ গেট পর্যন্ত যা সীমাবদ্ধ ছিল তা আস্তে আস্তে ক্লাস পালিয়ে পার্ক পর্যন্ত গড়ালো। বাসায় প্রায় কথায় কথায় মিথ্যা বলা শুরু করে দিলাম। লুকিয়ে ফোনে কথা বলা, বান্ধবীদের নাম ব্যবহার করে এক্সট্রা ক্লাস আছে বলে আসল সময়টুকুতেও কোচিং ক্লাস করা বাদ দিয়ে প্রেম করতে ব্যস্ত হয়ে পড়লাম। দিন যত গড়াতে লাগলো, তাকে কাছে পাওয়ার একটা আকাঙ্ক্ষাও বাড়তে লাগলো। তার দিক থেকেও একই রকম সাড়া পেলাম, কিন্তু তার চাহিদা যে অন্য কিছু তা বুঝতে সময় লেগে গেল একটু। প্রেমের 1 বছর পূর্তিতে তার আবদার হলো তার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। নানা অজুহাত দিয়ে আরো 3 মাস পার করলাম। নিজের বিবেক আর মন দুটো মিলে একে অপরের সাথে যুদ্ধ করতে শুরু করলো। এই 3টা মাসে একটা রাতও ঠিকভাবে ঘুমোতে পারিনি। প্রতিদিনই একই কথা। রাগ করতো আমার সাথে কথায় কথায়। কেমন যেন চিড়চিড়ে স্বভাবের হয়ে গিয়েছিল। তার থেকে কষ্ট আমি নিতে পারছিলাম না, কারণ আমি তার থেকে ভালোবাসা পাওয়ায় অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তার অবহেলা, রাগ আমি নিতেই পারছিলাম না। আমার ভালোবাসাটাও তার কাছে মিথ্যে হতে শুরু করে দিল। কত শত চেষ্টা করতাম তাকে বোঝানোর, কিন্তু সে বুঝতেই চাইতো না। যদি তার সাথে সেসব করি তাহলে সে হয়তো থাকবে, না করলে আমাকে রেখে চলে যাবে বুঝতে পারছিলাম। আর বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা কতটা খারাপ তাও জানতাম। এখন যে কোনো একটা পথ বেছে নেওয়া লাগবে আমার, সেটাই বুঝতে পারছিলাম। একদিকে তাকে হারানোর ভয়, অন্যদিকে সম্মানের ভয়। সেদিন রাতে সে যখন বলল, তখন তার এভাবে আবদার করাতে আর নিজেকে ধরে রাখতে পারিনি। মনের মধ্যে অনেক জড়তা, ভয়, ভীতি, তাকে নিজের সাথে রাখার অদম্য ইচ্ছা সব নিয়ে তার কাছে ছুটে গেলাম। সে প্ল্যান করলো, আমার কলেজের কাছের বান্ধবী একটা হোস্টেলে থাকতো। তাকে আমার বাবা মাও চিনত। সেই মেয়ের গ্রামে যাওয়ার কথা বলে যেন 2 দিনের জন্য বাসা থেকে বের হই তার সাথে। রিলেশনের পর থেকে ছোটখাটো অনেক মিথ্যাই বাসায় বলতাম, কিন্তু এই মিথ্যেটা বলতে কেন যেন বিবেকে অনেক বাধা দিচ্ছিল।
আমাকে আমার পরিবারের সবাই খুব বিশ্বাস করতেন। বাবা একটু অমত করলেও ঠিকই রাজি হয়ে গেলেন প্রাণপ্রিয় বান্ধবীর সাথে তার গ্রামে যেতে দিতে। এদিকে বান্ধবীকে আগেই সব জানিয়ে রেখেছিলাম, সেও সাহায্য করতে রাজি হয়ে গেল। আমরা চট্টগ্রামের বহদ্দার হাটের বাসিন্দা। সে আমাকে নিয়ে ঢাকা আসলো। এই প্রথম বাবা মা থেকে এত দূরে কোথাও এসেছি। পাশে সে আছে, একটা ভরসা আছে, তারপরেও একটা ভীতি কাজ করছে। কারণ আমি যেই কাজের জন্য এখানে এসেছি তার নেহাত খারাপ কাজ, তবুও তার মুখের হাসিটা দেখলে সব ভুলে যাই। এতটা স্বার্থপর হয়ে গিয়েছিলাম সেই সময়। যেই বাবা মা কষ্ট করে লালন পালন করে এত বড় করলেন, তাদের কথা একটুও ভাবিনি। তাদের সম্মান, আমার প্রতি অগাধ বিশ্বাসের কথাটাও মাথায় আসেনি। কেবল ভালোবাসার মোহে পড়ে সব ছেড়ে চলে গেলাম প্রিয় মানুষের এক ডাকে। শুধুমাত্র একটা কবুল বলা ছাড়া আর তো কোনো কিছু বাদ পড়েনি আমাদের সম্পর্কে। ভালো সে যে আমাকে অনেক বাসে তাও বুঝতে পারি আমার প্রতি তার যত্নে। পুরো একটা বছর ধরে আমাকে যেভাবে আগলে রেখেছে এই ছেলেটা, তাতে তার ভালোবাসা আলাদা করে প্রমাণ করা লাগবে না, আমার চোখে অন্তত পক্ষে। এটুকু বিশ্বাস আমার মনে ছিল। সেদিন আমরা ঢাকা এসে ওর এক বন্ধুর বাসায় উঠলাম। যদিও বাসায় কেউই ছিল না সেদিন। আমরা সারাদিন ঘোরাঘুরি করলাম। তার হাতে হাত রেখে হাঁটতে একটা শান্তি লাগছিল। বুঝতে বাকি রইল না এই হাত আমি ছেড়ে দিয়ে থাকতে পারবো না। মনের মাঝে এটাই সাড়া দিল যে তাকে ছাড়া নিঃশ্বাস নেওয়া কিছুতেই সম্ভব না। তাকেই আমার অক্সিজেন ভাবতে শুরু করলাম। রাতে বাইরে থেকেই খেয়ে আসলাম আমরা। এসে ফ্রেশ হয়ে নিলাম। আমি আরও পাশাপাশি বসে আছি। কেমন যেন একটা লজ্জা কাজ করছে। আর ভাবছি আজ প্রথম ও আর আমি একসাথে থাকব। মনে হচ্ছিল এখন আমরা বিয়ে করে নিলেই তো পারতাম। হঠাৎ ওর হাত ধরে বললাম, চলো না আমরা বিয়ে করে নিই। সে বলল, করব আর কিছুদিন পরে, তুমি ইন্টারটা শেষ করো, আর আমার ব্যবসাটা একটু ভালো হলেই তোমার বাসায় প্রস্তাব পাঠাবো। তোমার বড় আপু এখনো পড়াশোনা করছে, আমার মনে হয় না তোমাকে তার আগে বিয়ে দেবে। না হলে আমি এখনই তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়ে বিয়ে করতাম। আমি ওকে বললাম, আমরা বিয়ে করে আপাতত গোপন রাখবো, আপুর বিয়ে হলে তারপর বলবো না হয়। কিন্তু বিয়ের আগে এইসব করা কি ঠিক হবে বলো? আমার কথার জবাবে সে বলল, তুমি কেন বুঝতে পারছো না? আমরা যদি গোপনে বিয়ে করে নিই, এরপর যদি কোনো মতে বিয়ের বিষয়টা সবাই কোনো কারণে জেনে যায়, তখন তোমার বাবা মা, তোমার বোন, আমার পরিবার কষ্ট পাবে না? বিয়ে তো তোমাকে করবই, তবে আমার ব্যবসাটা একটু দাঁড় করাই, আর এদিকে তোমার বোনেরও বিয়ে হোক। তারপর তুমি কি চাও তোমার বোন কষ্ট পাক? তার আগে তোমায় বিয়ে হয়ে গেলে সে কষ্ট পাবে না? তাই ধৈর্য ধরো, এত উতলা হওয়ার কিছু নেই। মনে মনে ভাবলাম ওর কথার একটা যুক্তি আছে। সত্যিই তো, বোনকে রেখে আগে আমাকে বিয়ে দেবে না এখন। মা বাবাকে বলতে গেলে হয়তো তাদের থেকে আমাকে দূরে সরিয়ে দেবে। রাতের গভীরতা বাড়ছিল, সেই সাথে তার আদরে ডুবে যাচ্ছিলাম। বিবাহ ছাড়া বাসর হচ্ছিল আমাদের, বৈধতা ছিল না, তবুও তার প্রতিটি স্পর্শ আমাকে মাতাল করে দিচ্ছিল সে রাতে। হয়তো ভালোবাসা এতটাই বিশ্বাস ছিল বলেই নিজেকে বিলিয়ে দিতে দ্বিতীয়বার আর ভাবতে হয়নি আমার। কিন্তু এর পরিণতি কি হতে পারে তা একবারও ভাবিনি। পরদিন সকালে যখন চোখ খুলি, তখন আমি তার বুকে মুখ গুজে শুয়েছিলাম। এত শান্তি লাগছিল এই বুকে। তাকিয়ে দেখি সে আমার আগেই উঠে গেছে। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ঠিক মতো ঘুম হয়েছে ম্যাডামের? আমি লজ্জায় তার দিকে তাকাতেই পারছিলাম না। সকালে আমার প্রতি যেন তার ভালোবাসা আরো কয়েক গুণ বেড়ে গেছে। সে আমাকে একটা মেডিসিন দিল খেতে, আমিও খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে আমার কপালে একটা ছোট্ট চুমু দিয়ে বলেছিল, আজ আমাদের ভালোবাসা পূর্ণ হয়ে গেছে। অনেক ভালোবাসি তোমাকে, আজীবন পাশে থাকবে? আমি বললাম, থাকবো সব সময়। সেদিন আমরা সারাদিন ঘুরে ফিরে বাড়ি চলে আসলাম। তারপর থেকে আবার প্রতিদিনের জীবন শুরু হয়ে গেল। কিন্তু কিছুদিন ধরে দেখি সে আগের মতো আমার জন্য সকাল বিকেলে দেখা করতে ছুটে আসে না। কথা বলাও কমিয়ে দিয়েছে। আগের মতো খোঁজও নেয় না। জিজ্ঞেস করলেই বলে, আমাদের ভবিষ্যৎ ভালো করার জন্য এখন দিন রাত খাটতে হয় আমার।
ভালোভাবে টাকা উপার্জন করতে না পারলে তোমাকে খাওয়াবো কিভাবে বিয়ের পরে? তার এরূপ ব্যবহার আমাকে অনেক কষ্ট দিতে শুরু করে। কিছুই বলতাম না। এভাবে 2 মাস কেটে যায়। আজ 17 দিন সে আমার সাথে না দেখা করেছে, না ফোন করেছে। হঠাৎ আমার শরীর একটু একটু খারাপ হতে শুরু করে, আর মনও আরো খারাপ হতে লাগলো। কেন যেন সে মাসে পিরিয়ডও হলো না। আমার রক্তশূন্যতার সমস্যা আছে বলে মাঝে মাঝে পিরিয়ড ডেট মিস হতো, কিন্তু এবার যখন 2 মাসে একবারও হলো না, তখন আমি ভয় পেয়ে গেলাম। কলেজের সেই বান্ধবীর সাথে শেয়ার করার পরেও আমাকে সে বলল কিট দিয়ে টেস্ট করে দেখতে। যখন টেস্ট করে দেখলাম, আমি যেন আকাশ থেকে পড়লাম। পজিটিভ এসেছে। ভয়ে আমার পুরো শরীর যেন জমে যাচ্ছিল। ভাবলাম এটা ভুলও হতে পারে, তাই আবার করি। পরপর 3 বার করলাম, রেজাল্ট পজিটিভ আসলো। এবার আমার বয়ফ্রেন্ডকে কল দিলাম। টানা 21টা ফোন করার পরেও সে রিসিভ করলো না, তাই বাধ্য হয়ে তাকে মেসেজ পাঠালাম, আমি প্রেগন্যান্ট, তুমি কি ফোনটাও রিসিভ করবে না? 10 মিনিট পরে আবার কল দিলাম, দেখি এবার তার মোবাইল বন্ধ। মনে হতে শুরু করলো সে কি আমাকে আর চায় না, সেও কি অন্য ছেলেদের মতো। আমার যেন আর মাথা কাজ করছিল না। এখন আমি কি করব, কিভাবে সবার মুখোমুখি হব? আমার একটা ভুলের কারণে এই সমাজ আমার আর আমার পরিবারের মুখে ঝামা ঘষে দেবে। চিৎকার করে কাঁদতে কাঁদতে বললাম, আমি কি তার শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য একটা পুতুল ছিলাম? আমার প্রতি কি তার কোনো মায়া কাজ করেনি? সবই কি তার নাটক ছিল এই দেহ পাওয়ার জন্য? সে কি আমাকে আর ভালোবাসে না, নাকি ভালোবাসা কোনোদিনই ছিল না? আমার যে অনেক ভয় লাগছে আর কষ্ট হচ্ছে। আমার সামনে কি কোনো পথ নেই খোদা, যা ধরে আমি এই ঝামেলা থেকে রক্ষা পেতে পারি? নাকি নেই? আর বাঁচতে ইচ্ছে করছে না। আমার কি করা উচিত হবে? আত্মহত্যা করা? এটাই কি উচিত হবে? না হলে যে মা বাবা আপু আমার জন্য কেউ মুখ দেখাতে পারবে না এই সমাজে। তাদের তো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি পাপ করেছি। আমি এখন চোখে মুখে কেবল অন্ধকার দেখছি। হঠাৎ মনে পড়ল আমার এই ব্যাপারটা জানাজানি হবে কিছুদিন পরেই। তখন মা বাবা কিভাবে মুখ দেখাবে? আমার কারণে তারা সমাজে কিভাবে টিকে থাকবে? আপুর কি হবে? আমার জন্য কেউ যদি তাকে বিয়ে না করে, এলাকার লোকজন আমাদের কি বলবে? এই বাচ্চাটা এখন কেন পেটে আসলো? তাকে তো আমি চাই না। এ যেন একটা গলার কাটা হয়ে গেছে। তার প্রতি আমার কোনো অনুভূতি কাজ করছে না একদম। মা হলে নাকি মায়া লাগে। আমার যে অসহ্য লাগছে, পারছি না একে আমি মেনে নিতে, আর না পারছি ফেলে দিতে। এসব ভাবতে ভাবতেই আমি মাথা ঘুরে পড়ে যাই। অনেক কষ্টে বিছানায় গিয়ে গা এলিয়ে ঘুমিয়ে পড়ি কান্না করতে করতে। রাতে 11টার দিকে সে আমাকে ফোনে একটা মেসেজ পাঠায়, কাল সকালে কলেজের সামনে এসে দেখা করবে। মনের এত বড় বোঝা আর বইতে পারছি না। তার মেসেজ পেয়ে অনেক ভালো লাগলো। সাথে সাথে তাকে কল ব্যাক করলাম। সে ফোনটা বন্ধ করে দিল। ফোনটা বুকে জড়িয়ে ধরে আকাশপানে তাকিয়ে ভাবছি, আমি কি ভুল মানুষকে ভালোবাসলাম? সে কি আমার জীবনটা শেষ করে দেবে? আমার ভুলের জন্য কি আমার জীবন দিয়ে দিতে হবে? এই সমস্যা থেকে কি আমি মুক্তি পাবো না? আমার এই ভুলের খেসারত কি আমি মরে গিয়েই দিতে হবে, নাকি অন্যভাবে? কি করব আমি কিছুই বুঝতে পারছি না। সারা রাত কোনো মতেই পার হলো। সকাল সকাল কলেজ টাইম না হতেই আমি চলে গেলাম। গিয়ে দেখি সে আসেনি। এভাবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেল। কলের ওপর কল দিচ্ছি, কিন্তু সে ধরছে না। প্রায় সকাল শেষ হয়ে আসতে চলল, কিন্তু তার আসার নাম নেই। এবার আমি রাস্তার ধারে বড় বটগাছটার সাথে দাঁড়িয়েই শব্দবিহীন কান্না করতে শুরু করলাম। মাথাটা খুব বেশি পরিমাণে ঘোরাতে শুরু করেছে। পেছন থেকে কে যেন এসে আমার কাঁধে হাত রেখেছে, কিন্তু ঘুরে দেখার আগেই আমি অচেতন হয়ে পড়ি। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করি। নিজের বাচ্চাটাকে অ্যাবর্শন করে শান্তি লাগছিল অনেক, কারণ সে তো অবৈধ ছিল। মনে হচ্ছিল একটা আস্ত বড় পাথর যেন আমার বুক থেকে কেউ নামিয়ে দিয়েছে। আমার তো তার জন্য কোনো অনুভূতি কাজ করছিল না। আচ্ছা, অবিবাহিত অবস্থায় বাচ্চা পেটে আসলে মায়া লাগে? মনে হয় লাগে না।
আমার লাগেনি। তখন সম্মানটাই আসে আগে। মা বাবার কথা, নিজের কথা, এগুলোই তো মনে পড়ে। যে সন্তানকে দেখিনি তার জীবন না থাকলেও আমার কিছুই যায় আসবে না, তা আমি ঠিক মতোই বুঝতে পেরেছিলাম। এবারেও হতে পারে আমার বয়সের কারণে মাতৃত্বের আবেগ অনুভূতি বুঝতে পারিনি। এই তো ঠিক 2 ঘন্টা আগের কথা। নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করি। যতটুকু মনে পড়ছে, আমি রাস্তায় দাঁড়িয়ে আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। করতে করতে একটা সময় মাথা ঘুরতে শুরু করে, হাত পা কাঁপছিল। যখন দেখি ও আসছে না, ঠিক কিছুক্ষণ পরে আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করতে পেরেছিলাম, কিন্তু তখন চোখ মুখে অন্ধকার দেখছিলাম। পেছনে ঘুরে তাকানোর মতো শক্তি পাচ্ছিলাম না। তার উপরে রোদের তীর্যকতা, সব মিলে আমি সেই অবস্থায় রাস্তার মধ্যেই অচেতন হয়ে পড়ি। হসপিটালে জ্ঞান ফেরার পরে নার্স বলল, কেমন লাগছে এখন? আমি বললাম, ভালো। আমাকে কে নিয়ে এসেছে? আপনার স্বামী। বুঝতে পারলাম ও হয়তো এনেছে আমাকে, আর হাসপাতালে স্বামী বলেই পরিচয় দিয়েছে। কোথায় উনি? বাইরেই আছে, একটু ডেকে দেবেন? দিচ্ছি বলে নার্স চলে গেল। ও ভেতরে এলো। অ্যাবর্শন করাতে হবে। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? ও হ্যাঁ, তুমি সুস্থ হয়েছ এখন? কথার ধরনটায় আমার খুব কষ্ট লাগলো। শরীর ভালো না লাগা সত্ত্বেও বললাম, চলো তাহলে। ডাক্তার আসেনি এখনো, আমি সব ঠিক করে রাখছি। একটা দীর্ঘশ্বাস ফেলে অ্যাবর্শন করতে গেলাম। একটা মধ্যবয়সী নার্স আমাকে বেশ কিছুক্ষণ দেখল তাকিয়ে, এরপর জিজ্ঞেস করলো, আসলেই বাচ্চাটা ফেলে দেবেন? আমি একটু চমকে উঠলাম। উনি আবারও বললেন, বাচ্চা তো আল্লাহর রহমত। আপনাদের মনে হচ্ছে প্রথম বাচ্চা, এটা রাখতে পারতেন। ওনার কথা শুনে ডাক্তার একটা ধমক দিয়ে বলল, এইখানে তোমার কাজ শেষ, যাও। সে কিছু না বলে চলে গেল। অ্যাবর্শন হয়ে গেল। আমার শরীরটা কাঁপছে, কিন্তু মনটা হালকা হয়ে গেল। মাথার একটা বোঝা পড়ে গেছে এমন লাগছে। আমার বয়ফ্রেন্ড আমাকে একটা রিক্সা করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। রাস্তায় কেউ কারোর সাথে একটা কথা বললাম না। আমি শুধু অবাক হলাম ওর আচরণে। এই ছেলেটা আমাকে ভালোবাসে না? ভালোবাসলে এরকম আচরণ কিভাবে করছে? ওর কি মায়া লাগলো না আমার জন্য? তাহলে এত পাষাণের মতো করছে কেন আমার সাথে? আমি কি ওকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করিনি? আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? আর 10 জন মেয়ে প্রেম করতে গিয়ে যা না দেয় আমি তো তাও দিয়ে দিয়েছি। আমার সম্ভ্রম, আমার সবই তো ওকে দিয়ে দিয়েছি আমি। আর কি বাকি আছে? কোনো রকমে গোসল করে এসে শুয়ে পড়লাম। মা আপু খেতে ডাকলো অনেকবার। আমি উঠে যাওয়ার মতো শক্তি পাচ্ছিলাম না। ঘুমিয়ে পড়লাম যে কখন নিজেও বলতে পারবো না। জীবনটা অনেক বিষাক্ত হয়ে গেল। দিন যায়, কিছুই ভালো লাগে না। মনে হয়েছিল অ্যাবর্শন করার পরে খুব ভালো লাগবে, কিন্তু তা হয়নি। ও মাঝে মাঝে যোগাযোগ করত, কিন্তু আমার ওর সাথে কোনো যোগাযোগ রাখতে মন চাইছিল না। কেন জানি ওর প্রতি রাগ, ক্ষোভ আর অভিমান জমে গিয়েছিল। একটা সময় আমি চেষ্টা ছেড়ে দিলাম জোরপূর্বক যোগাযোগ করার। মন চাইলে কথা বলতাম, না চাইলে বলতাম না। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। আমার আপুর এর মাঝে বিয়ে হয়ে গেল। তার স্বামীর 2 ভাই, এক বোন বেশ উচ্চশিক্ষিত আর ভালো একটা পরিবারে আমার বোনের বিয়ে হলো। সে বেশ সুখে আছে। একটা পরীর মতো মেয়েও হয়েছে আপুর। আমার পরিবারে এখন বাবা মা আর আমি আছি। একদিন দুপুরে আপু আর দুলাভাই এসেছে, বাবা দাওয়াত করেছিলেন বলে। আমরা সবাই মিলে খাচ্ছি। তখন দুলাভাই বললেন আমাকে দিয়ে তার ছোট ভাইকে বিয়ে করাতে চান। কথাটা শুনে আমার গলা দিয়ে আর খাবার নামছে না। বাবার দিকে তাকিয়ে দেখি তার মুখে একটা হাসি ফুটল। মার ও চেহারায় একই অভিব্যক্তি। বাবা জানতে চাইলেন তাদের বাসায় সবার আমাকে পছন্দ কিনা। আপু বললেন সবাই পছন্দ করে আমাকে। বাবা মা রাজি থাকলে আমাদের আংটি সামনের শুক্রবারে পরিয়ে কথা পাকা করে দিয়ে যাবে। আপু, বাবা, মা তারা আমাকে একটা বারের জন্য কিছুই জিজ্ঞেস করলো না। দুলাভাই আমাকে জিজ্ঞেস করতে বলায় তারা বলল আমার জন্য তাদের মতামতই সব। আমি একটা মিনিটের জন্য মুখে হাসি ফোটাতে পারলাম না। আপু দুলাভাই যাওয়ার পরে আমি ওকে ফোন দিলাম। রিং বাজলো অনেকবার। কিছুক্ষণ পরে বন্ধ করে দিল ফোনটা। আমি খাটে বসে বসে কান্না করলাম আর ভাবছিলাম আগে জীবনটা ভালো ছিল, এখন কেমন যেন হয়ে গেছে।
আমি ওকে এখনো ভালোবাসি। ও তো অন্য কারোর সাথে নেই। তাহলে সম্পর্কটা আর আগের মতো নেই কেন? আমাদের মাধুর্যহীন সম্পর্ক কেন? হঠাৎ করেই আমি এমন কি করলাম যে ওর অপ্রিয় হয়ে গেলাম? আমার সব তো ওকে আমি দিয়ে দিয়েছি। এই অবস্থায় অন্য একজন পুরুষকে কিভাবে বিয়ে করব? এই তো সম্ভব না। আমার মনে তো ও ছিল, আছে, আর হয়তো ভবিষ্যতেও থাকবে। এমন সময় যদি ও ফোন না ধরে কি করব আমি? ও যদি ঠিক না থাকে তাহলে বাসায় কি করে ওর কথা বলবো? সিদ্ধান্ত নিলাম কাল ওর বাসায় যাব। সকালে ভার্সিটিতে না গিয়ে ওর বাসায় গেলাম। দারোয়ান বলল ও বাসায় নেই। ওর অফিসে চলে গেলাম, গিয়ে দেখি ও সেখানেও নেই। রিসেপশনের মেয়েটা বলল স্যার একটু পরে আসবে, উনি মিটিংয়ে গেছেন এক কোম্পানির সাথে। আমি বসে অপেক্ষা করতে শুরু করলাম। এখন ওর ব্যবসা অনেক বড় হয়ে গেছে, ব্যস্ত থাকে, তারপরেও মন মানতে চায় না। এসব সব আগের মতো করে পেতে চায়। প্রায় ঘন্টাখানিক পরে ও এলো, আমাকে দেখে কেবিনে নিয়ে গেল। আমি রুমে ঢুকে ওকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। কাঁদতে কাঁদতে বললাম, আপু দুলা ভাই রিশাদ ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিতে চাইছে, এখন আমি কি করব? ও শান্ত গলায় জিজ্ঞেস করলো, তুমি কি চাও? আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুমি জানো না? তোমার মুখ থেকে শুনতে চাই। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি আমাকে বিয়ে না করলে আমি মরে যাব। বাসা থেকে বিয়ের ডেট ফিক্স করেছে। আগামী শুক্রবার তারা আংটি পরিয়ে যেতে চাচ্ছে। তুমি বাসায় যাও। ওর কথায় আমার অনেক অপমান লাগলো। তারপরেও বেহায়ার মতো জিজ্ঞেস করলাম, কি করব এখন? ও বলল, বললাম তো বাসায় যাও। আমি বিয়ের কথা পুনরায় জিজ্ঞেস করলাম। সে আমাকে ছাড়িয়ে বলল, বিয়ে করবে, আর কি করবে? আমি আর একটা কথাও বললাম না। কান্না করতে করতে বাড়ি ফিরে এলাম। এসে দরজা লাগিয়ে বসে রইলাম। কখন সন্ধে হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। মা দরজায় নক করে বলল, রিশাদ এসেছেন আমার সাথে দেখা করার জন্য। আমি আমার সতীত্ব হারিয়ে ফেলেছি। এরপর যদি কাউকে বিয়ে করি তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। একজনকে ধোঁকা দেওয়া হবে, আবার সেই পরিবারের সাথে আমার বোনের সংসার জড়িয়ে আছে। এসব ভেবে একটা কঠিন পদক্ষেপ নিলাম। রিশাদ ভাইকে জানিয়ে দেব আমার ব্যাপারে সব। আজ এই মুহূর্তেই তাকে সবটা বলে দেব। মাকে জিজ্ঞেস করলাম, রিশাদ ভাই কোথায়? উনি কোথায়? মা বললেন ছাদে গিয়েছেন। ছাদে যাওয়ার জন্য ঘরের মেইন গেট খুলতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সাথে সাথে যেন 2 পা পেছনে চলে গেলাম আমি। বিয়ের আগে আমি একটা সন্তান পেটে ধরেছিলাম। নিজের বয়ফ্রেন্ডের ভালোবাসা পাওয়ার আশায় তার অন্যায় আবদার মেনে নিয়েছিলাম। এসব কথা অন্য একটা ছেলেকে বলতে হবে নিজের মুখে, যে কিনা আমারই বোনের দেবর হয়। এগুলো কতটা বেশি লজ্জাজনক তা শুধুমাত্র আমিই জানি। যে এইসব পরিস্থিতির মধ্যে না পড়ে সেই মেয়ে এগুলো বুঝতে পারবে না। আমি এত কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র নিজের বোন আর পরিবারের সম্মানটুকু ঠিক রাখার জন্য। এগুলো ভাবতে ভাবতে এই ছাদের দিকে যাচ্ছিলাম। এমন সময় দরজা খুলে আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যাই, কারণ আমি চোখে যা দেখছিলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দরজা খোলার সাথে সাথে সামনে দিকে রিশাদ ভাইয়ের সাথে আমার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে এবং তারা হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে রিশাদ ভাই হাসি দিয়ে জিজ্ঞেস করলো, ভালো আছে রুহি? আমার মুখে তো কোনো কথাই আসছে না। ভয়ে কলিজা পর্যন্ত কেঁপে উঠছে। ইরাদ কেন এসেছে? ও কি চায়? আজ তো আমাকে ফিরিয়েই দিয়েছে যখন বলেছিলাম বাবা মা আমাকে রিশাদ ভাইয়ের সাথে বিয়ে দিতে চায়। তখন ওরকম করে আজ এখানে কেন? আর রিশাদ ভাইয়ের সাথেই বা কেন? ও কি চায়? আর আমার বাসায় বা কেন এসেছে? এতগুলো কথা আমার মাথায় ঘুরছে। এমন সময় আমার মুখে কোনো উত্তর না পেয়ে রিশাদ ভাই আবার বললেন, উত্তর দেবে না? আমার তো ভেতর থেকে কোনো ধরনের আওয়াজই বের হতে চাচ্ছে না, এমন লাগছে। মনে হচ্ছে বাক প্রতিবন্ধী হয়ে গেছি। কিছুক্ষণ ভ্যাবলার মতো তাকিয়ে থেকে খুব কষ্টে গলায় চাপ দিয়ে উত্তর দিলাম, জি জি ভাইয়া, ভালোই আছি। আমার দিকে চোখ তুলে দেখে উনি একবার ইরাদ, আর কোনো কথাও বলছে না। রিশাদ ভাই বললেন, এসো ভেতরে বসে সবাই কথা বলি। আমি ভাবছি বাবা মা ইরাদকে দেখলে কি বলবে, কি বলে পরিচয় করাবো ওকে? আর রিশাদ ভাই ওকে কেন এখানে এনেছে? আমি গেটে দাঁড়িয়ে আছি দেখে রিশাদ ভাই জিজ্ঞেস করলেন, কি বিয়ান সাহেবা, ভেতরে আসতে দেবেন না আমাদের, নাকি এখানেই দাঁড় করিয়ে রাখার ইচ্ছে আছে? আমি মাথা নেড়ে ভেতরে আসার জন্য হ্যাঁ বুঝালাম। এরপর সরে গেলাম দরজা ছেড়ে। আমার আবু বলল,
আমার আপু বলল, ইরাদ ভাই, রিশাদ ভাই, তোমরা যাও, মা বাবা এসে পড়েছে নিচে মনে হয়। আমি ওকে রেডি করে নিয়ে আসছি। এরপর আবার আমাকে একটু আমার বাড়িতেও যেতে হবে, তবে চিন্তার কোনো কারণ নেই, যাব আর আসব। শত হলেও ছোট বোনের বিয়ে বলে কথা। আমি একটা বড় ধরনের ধাক্কা খেলাম। হচ্ছেটা কি আমার সাথে? রিশাদ ভাই বলল, আচ্ছা। এই বলেই ইরাদ নিচে নেমে গেল। রিশাদ ভাই ভেতরে এসে সোফায় বসতে বসতে বললেন, বেআইন, আজকে তো আপনার খুশির দিন, হাসি খুশি থাকবেন। আমি মনে মনে বললাম, আল্লাহই জানে কি হতে যাচ্ছে, কিসের খুশি হব। কিছুক্ষণের মধ্যেই ইরাদের মা বাবাও আসলেন। তাদের দেখে আমি সালাম দিই। এমন সময় মা বাবা ভেতরের ঘর থেকে বাইরে আসে। ইরাদের মা আমাকে দেখে বললেন, মাশাআল্লাহ, মেয়ে ভারী মিষ্টি, দেখতে হবে না পছন্দ কি করেছে। আর এদিকে আমার বাবা মা আর আমরা কেউ কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে। ইরাদ এসে মা বাবাকে পায়ে ধরে সালাম করলো। মা বাবা তাদের সবাইকে বসতে বললেন। সবাই চুপচাপ করে সোফায় বসে আছে। আমার হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। নীরবতা ভেঙে ইরাদের বাবা আমার বাবাকে বললেন, ভাই, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, তাই ভনিতা না করে বলছি, আমি কথাগুলো আপনাকে বলে দিই। আমাদের ছেলে মেয়ে নাকি একে অপরকে আগে থেকেই ভালোবাসে, তাই আপনার মেয়ের হাতটা চাইতে এসেছি আমার ছেলের জন্য। বাবা প্রথমেই আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ওনারা যা বলছেন এগুলো কি সত্যি? আমার খুব ভয় লাগলো। তারপর সাহসও হলো, ছোট্ট করে উত্তর দিলাম, মা বাবা রিশাদের দিকে তাকিয়ে আছে। রিশাদ ভাই তখন বললেন, আঙ্কেল, ইরাদ অনেক ভালো একটা ছেলে। রুহির কলেজ যেখানে ছিল ওখানেই ওদের বাড়ি। ওর নিজের ব্যবসা আছে এবং আমাদের অনেক আগে থেকেই ব্যবসার মাধ্যমে পরিচয়। আপনি নিশ্চিন্ত হয়ে রুহিকে ওদের ঘরে বউ করে দিতে পারেন। মা বাবা তো অবাকের উপরে অবাক হচ্ছে। ইরাদের বাবা একটা বায়োডাটা এগিয়ে দিলেন আমার বাবার দিকে এবং আবারও বললেন, আমার ছেলের সব কিছু এখানে লেখা আছে ভাই, আপনি পড়ে দেখেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। বাবা মায়ের কাছে তাদের হাসি মুখে কথা বলাটা খুব ভালো লাগলো, যা দেখেই বোঝা যাচ্ছে। মা এর মাঝে আপুকে ফোন করে দিল। আপুর বাসা অনেক কাছে হওয়ার কারণে তারা মিনিট 5 ভেতর চলে আসলেন। ইরাদের মা আমাকে ডেকে তার পাশে বসালেন, টুকটাক কথা বললেন। মা সবাইকে নাস্তা দিয়ে ঘরে গেলেন। কিছুক্ষণ পরে বাবা বললেন সবাইকে বসতে এবং উনি আপুর ঘরে গেলেন। তাদের পিছু পিছু আবার রিশাদ ভাইও চলে গেলেন। আমি শুধু ভাবছি ওই ঘরে কি হচ্ছে। ভয়ে আমার যায় যায় অবস্থা হয়ে গেছে। এসি চলছে, এর মধ্যেও ঘেমে একাকার অবস্থা আমার। বাবা ঘর থেকে প্রশস্ত একটা হাসি দিয়ে বের হলেন এবং এসে বললেন, ভাই, আমরা এই প্রস্তাবে রাজি। ইরাদের বাবা মা আলহামদুলিল্লাহ বললেন। ইরাদের মা বললেন, ভাই, তাহলে আগামী সপ্তাহে কি আমরা আমাদের মেয়েকে নিয়ে যেতে পারি? আমার মা বললেন, আপা, এত তাড়াতাড়ি? জি আপা, আমার কোনো মেয়ে নেই, বৌমা ঘরে এলে মেয়ের অভাব ঘুচবে আমার। এভাবে কথা বলে ফাইনাল হলো সামনের সপ্তাহে বিয়ে হবে। এসব ঘটনা ঘটে গেল মাত্র 4-5 ঘন্টার মধ্যে। কথা পাকা হওয়ার পরে তারা চলে গেলেন। মা বাবা অনেক বলেছিলেন একসাথে খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু ইরাদের ফ্যামিলির কেউ রাজি হয়নি। তাদের একটাই কথা, বিয়ের সময় সব হবে। এসব ঘটনা ঘটে যাওয়ায় আমি খুব খুশি হলাম। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। এতদিন পরে খুশি লাগতে শুরু করলো। এত বছর পর মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডটা আবারও চলতে শুরু করেছে। আমিও মানুষ, আবেগগুলো আবারও উকি দিচ্ছে মনের গহীনে। ভেবেছিলাম হয়তো মা বকা দেবে, কিন্তু তারা কিছুই বললেন না, বরং সবাই অনেক খুশি। রিশাদ ভাই অনেক বেশি উপকার করেছেন, তা মানতে হবে। উনিই সবাইকে ম্যানেজ করেছেন। আর ইরাদের সাথে যে ওনার আগে থেকেই পরিচয়, সেটা ইরাদ আমাকে বলেনি। কেন বলেনি জানি না, এটা অবশ্য পরে জানলেও হবে। তবে রিশাদ ভাইকে একটা ধন্যবাদ না দিলে হবে না। আপুরা এখনো যায়নি। রিশাদ ভাই বারান্দায় বসে আছে, ভাবছি আমি গিয়ে একটা ধন্যবাদ তো জানাতেই পারি। যে কথা সেই কাজ। চলে গেলাম ওনাকে ধন্যবাদ জানাতে। আসতে পারি? হ্যাঁ, আসো। কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস টু ইউ। আসলে আপনি না থাকলে, হ্যাঁ, আমি জানি তুমি এখন বলবে আমি না থাকলে এগুলো হতো না। অনেক উপকার করেছি। তোমার যা উপকার করেছি
তা তুমি জীবনেও ভুলতে পারবে না। কিন্তু আমাকে এত মহান বানানোর কোনো দরকার নেই, কারণ এইসব আমি আমার নিজের স্বার্থেই করেছি। আপনার স্বার্থ? আমি একটা মেয়েকে ভালোবাসি অনেক। আমার তোমাকে বিয়ে করা মোটেও সম্ভব না। এটা আজকে বলতে এসেছিলাম। পথেই ইরাদের সাথে দেখা। ও তখন আমাকে বলে যে আমি কোথায় যাচ্ছি। আমার বাসায় নাকি যাচ্ছিল আমাকে খুঁজতে, আমার সাথে জরুরি কথা বলার আছে। তখন কথায় কথায় সব কথা এসে গেল। আর আমি চিন্তা করলাম, যেহেতু ইরাদকে আমি চিনি, ও কেমন আর তোমাকেও চিনি, তাহলে তো তোমাদের এক হওয়ায় একটা ছোট সাহায্য করতেই পারি। ব্যাস, বাকি সব ঘটনা তোমার সামনেই। সবগুলো কথা শুনে ভালো লাগলো। অন্ততপক্ষে ইরাদ আমাকে ভালোবাসে এটা বুঝতে পারলাম। আমাকে নিয়ে ওর চিন্তা হয় তাও বুঝতে পারলাম। আরো অবাক হলাম যখন ইরাদ বাসায় গিয়ে একটা মেসেজ দিল, আমি যেন তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। খুব ভালো লাগলো ওর এই যত্নটা। আজকের রাতটা অনেক দিন পর এলো আমার জীবনে। কত রাত ঠিকমতো ঘুমোইনি। আজ একটা আনন্দের অনুভূতি নিয়ে ঘুম দিলাম। ঘুম ভাঙলো 11টায়। একটু বেশিই ঘুমিয়ে পড়েছি। ক্লাসেও আজ আর যাওয়া হলো না। আমাকে উঠতে দেখে মা জিজ্ঞেস করলেন, উঠেছিস? হ্যাঁ মা, আজকে দেরি হয়ে গেল, ক্লাসেও গেলাম না। কিছু হবে না রে মা, আর মাত্র কয়েকটা দিন বাসায় আছিস, ঘুমিয়ে নে, ক্লাস পরেও করা যাবে। বাবা পাশ থেকে বললেন, শোনো, আমাদের মেয়ের ভাগ্য ভালো। কাল দেখলে না ওর হবু শাশুড়ি ওকে কত আদর করলো। তোমার মেয়েকে না ঘুম পাড়িয়ে রাখবে না তারা। মা তখন বললেন, নিজের পেটে ধরেছি মেয়েকে, আমার চিন্তা কি আর আপনি বুঝবেন? অনেক মমতা মাখা কণ্ঠে কথাটা বললেন মা। কেন, মেয়ে কি আমার না? আপনারও অবশ্যই, কিন্তু একটা মা বাচ্চা পেটে আসার পর থেকেই ওকে নিয়ে কত স্বপ্ন দেখে, কত রকম পরিকল্পনা করে। নারীর ছেঁড়া ধন এরা। মায়ের ভালোবাসা আর চিন্তা বাবারা কি বুঝবে? সন্তান পেটে থাকার সময় ওকে আগলে রাখার একটা টেনশন কাজ করে। এটা মায়েদের বেশি হয় বাবাদের থেকে। প্রত্যুত্তরে বাবা বললেন মাকে, আচ্ছা আচ্ছা, আপনি জিতলেন, আমি হারলাম। কথাগুলো কেমন যেন আমার কলিজায় লাগছে। সেখানে আর বসে থাকতে পারলাম না আমি। আমার চোখে পানি চলে এলো। তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে বাথরুমে চলে এলাম। দরজা আটকে খুব কান্না করলাম। কানের কাছে সবগুলো কথা বারবার বাড়ি খাচ্ছে। অনেক খারাপ লাগছে আমার। এইভাবে আমার চোখে পানি কেন এলো বুঝলাম না। বাচ্চাটাকে আমি এই দুনিয়ার আলো দেখার আগেই শেষ করে দিয়েছি দেখে একটা অপরাধ বোধ থেকে এমন হলো, নাকি মায়ের প্রতি ভালোবাসায় কান্না চলে এলো, ঠিক বুঝে উঠতে পারিনি। ইরাদের মা ফোন করলেন রুহিকে মার্কেটে নিয়ে যাবে তাই। রুহি, ইরাদের মা আর ইরাদের ফুফাতো বোন তনু সবাই মিলে শপিং করছিল। এমন সময় হঠাৎ করে তনুর শরীর খারাপ লাগতে শুরু করলো। যেহেতু তনু প্রেগন্যান্ট, তাই ইরাদের মা আর রুহি ভয় পেয়ে গেল এবং কাছে যে হাসপাতাল আছে সেখানে নিয়ে গেল। রুহি এই হাসপাতালে এসে ভয় পাচ্ছে, কারণ এটা সেই হাসপাতাল যেখানে ওর অ্যাবর্শন হয়েছিল। আমি শুধু আশেপাশে তাকিয়ে দেখছিলাম যে ডাক্তার আমার অ্যাবর্শন করছিলেন সে এখানে আছেন কিনা। আর উনি গাইনোকোলজিস্ট, আর তনুও প্রেগন্যান্ট। যদি উনি আসে চেকআপে আর আমাকে যদি দেখে চিনে ফেলে, তখন ইরাদের মা বোনের সামনে আমার কি রকম ইমপ্রেশন পড়বে। এইসব ভয় আমি পাচ্ছিলাম। যেই ভয় পেলাম তাই হলো, আমার সামনে ওই ডাক্তারই আসলো। উনি চুপচাপ বসে তনুর চেকআপ করলেন। মায়ের সাথেও কথা বললেন। তনুর বেশি হাঁটাহাঁটি করার কারণে একটু দুর্বল অনুভব করছিল। ডাক্তার একটা স্যালাইন দিয়ে দিল। আমি এরপর একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম। হয়তোবা আমাকে উনি চিনতে পারেননি। ইরাদের মায়ের ব্যবহার অনেক ভালো। ডাক্তারও খুব ভালো করে ওনার সাথে কথা বললেন। আমাকে পরিচয় করিয়ে দিলেন মা। আমি তার ছেলের হবু স্ত্রী। ডাক্তার তখন আমাকে কিছু না বললেও মা তনু বের হয়ে যাওয়ার পর আমি আমার ব্যাগটা ভুলে ফেলে চলে যাচ্ছিলাম ডাক্তারের রুমে। তা নিতে ফিরে আসার পরে তিনি আমাকে একা দেখে জিজ্ঞেস করলেন, যখন আপনি অ্যাবর্শন করতে এসেছিলেন তখন আপনার বয়স 18 ছিল, তাই না? কথাটা শুনে আমি চমকে উঠি। উনি তাহলে আমাকে চিনতে পেরেছেন? না, তখন আমি 17 বছরের ছিলাম। ডাক্তার আমাকে কিছু বললেন না, আর শুধু মাথায় হাত বুলিয়ে দিলেন। বাসায় ফিরে এলাম, কিন্তু এখনো সেই হসপিটালের ঘটনাই ভাবছি। ডাক্তার এমন কেন করলো আমি জানি না। আমার মাথায় কিছুই ঢুকলো না। তবে বুঝতে পারলাম একটা জিনিস, উনি ভালো মানুষ। না হলে মায়ের সামনে এগুলো বলতে পারতেন। এইভাবে করেই বাকি দিনগুলো কেটে গেল। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো।
অনেক বড় পাপ করেছি আগে, তবে আজ সম্পর্কটাকে পবিত্র করার পালা। আমি বধূ সেজে বসেছি, লাল বেনারসিতে নিজেকে মুড়িয়েছি, একদম লাল টুকটুকে বউ। খুব বিচলিত লাগছিল। বিয়েটা আসলে হবে তো? সব সঠিকভাবে হবে নাকি কোনো ঝামেলা হবে আমার? এরপর ইরাদরা এলো। কাজী সাহেব বিয়ে পড়ালেন। কবুল বলার পর যেন একটা শান্তি অনুভব করলাম। আমার সবচেয়ে বড় স্বপ্ন সত্যি হয়ে গেল। ইরাদ আমাকে ছেড়ে গেল না, অবশেষেও আমাকে নিজের স্ত্রী করলো। ভেবেছিলাম এই তো সুখ চলে এসেছে জীবনে, আর কোনোদিন খারাপ কিছু হবে না, দুঃখের দিন শেষ। কিন্তু কে জানতো ভুলের খেসারত যে দেওয়া বাকিই রয়ে গেছে এখনো। সেই হিসাব তো এখনো মেলেনি। প্রাপ্য যার যেটা সেটা তাকে পেতেই হবে, হয়তো আগে নয়তো পরে। নতুন বউ সেজে বাসর ঘরে বসে আছি স্বামীর অপেক্ষায়, কিন্তু তার আসার নাম নেই। কারণ কি বুঝতে পারলাম না। তবে ওর কাছে আমার শরীরটা পুরনো হয়ে গেছে বলেই কি ও আসতে দেরি করছে? আজকে রাতটা নতুন দম্পতিদের জন্য কত বিশেষ, এগুলো কিছুই কি রাত বোঝে না? কথাগুলো রুহি ভাবছে। রাত 10:30 বেজে যাওয়াতে সে আমাদের এই নতুন জীবনের সূচনায় আমার সাথে একটা বারের জন্য দেখা দিতে আসেনি। অপেক্ষা করতে করতে 12:20 দিকে বিছানা ছেড়ে উঠে চেঞ্জ করে আসলাম। এসে দেখি ইরাদ ইজি চেয়ারে বসে আছে। এত দেরি হলো কেন? কোথায় ছিলে? একটু বাইরে ছিলাম বন্ধুদের সাথে, শরীরটা ভালো লাগছে না আর পা ব্যথা করছে। ফ্রেশ হবে না? হ্যাঁ যাচ্ছি। ইরাদ ফ্রেশ হয়ে এসে দেখে রুহি দাঁড়িয়েই আছে খাটের পাশে। ঘুমাও রুহি, আমিও ঘুমাই। এই বলেই ইরাদ বিছানায় এসে লাইট বন্ধ করে শুয়ে পড়ল। রুহিকে বউ করে তো এনেছে, কিন্তু মনে তেমন অনুভূতি কাজ করছে না আর ওর জন্য। আর সত্যি বলতে মেয়েটা শুধু ওকেই চেয়ে এসেছে সব সময়, কিন্তু ও তো ওর শরীরটাকে পাওয়ার পর ওর থেকে অনুভূতিগুলো হারিয়ে ফেলেছিল বলে কত জনের সাথে কত কিনা করলো। আপাতত ওসব করার ইচ্ছেও হচ্ছে না, তাই চুপচাপ শুয়ে থাকাই ইরাদের ভালো মনে হচ্ছে। কিছুক্ষণ পর ইরাদ অনুভব করতে পারলো ওর পায়ে নরম কিছুর স্পর্শ। তাকিয়ে দেখে রুহি ওর পায়ে তেল মালিশ করে দিচ্ছে। আরে কি করছো এগুলো? তোমার পায়ে ব্যথা তাই তেল মালিশ করছি, একটু আরাম পাবে দেখো। দরকার নেই, এইভাবেই ঠিক হয়ে যাবে। উফ, তুমি ঘুমাও, আমি দিচ্ছি। এই বলে রুহি মালিশ করে দিল। পায়ের পাতা এত আরাম করে টিপে দিল যে কিছুক্ষণের মধ্যেই ইরাদ ঘুমিয়ে পড়ল। মাঝরাতের দিকে ইরাদের ঘুম ভাঙলো। চোখ ডলে উঠে বসতে যাবে তখন তাকিয়ে দেখি ওর পায়ের মধ্যে রুহির হাত। বুঝতে বাকি রইল না, পায়ে মালিশ করতে করতে এখানেই মেয়েটা ঘুমিয়ে পড়েছে। ইরাদ ঘড়িতে দেখে 4টে বাজে। সারাটা রাত রুহি এইভাবে ওকে তেল দিয়েছে। মনের ভেতরটা কেমন যেন করতে শুরু করলো। আজকে অনেকদিন পরে রুহির জন্য ইরাদের মনটা ঘামলো। মেয়েটা আসলেই ওকে যত্ন করতে চায়। ইরাদের প্রতি রুহির অসম্ভব ভালোবাসা আছে আজও, আগের মতোই ভালোবাসে ওকে। নিজেকে অপরাধী লাগছে ইরাদের। মেয়েটার ঘুমন্ত মুখটা দেখতে নিষ্পাপ লাগছে। রুহিকে কোলে তুলে ইরাদ বিছানায় শুইয়ে দিয়ে বাথরুমে গেল। এসে দেখে রুহি উঠে গেছে। এত তাড়াতাড়ি উঠলে কেন? আর রাতে ঘুমাও নাই কেন? এমনিতেই। আচ্ছা এখন ঘুমাও। আচ্ছা। এটা বলে রুহি পাশ ফিরে শোয়ার পরে ইরাদ বুঝতে পারল রুহি ওকে কাছে চাইছে। ইরাদকে কাছে পেতেই রুহি বলল, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। সেই তো বিয়ে করলে, তাহলে এত কষ্ট এত অবহেলা কেন করলে? ইরাদ বলল, যাই হোক না কেন, এসব শুনে লাভ নেই। দুইজন এক হয়েছি এটাই বড় কথা। পেছনের কথা শুনে লাভ নেই। সত্যিই তো, পেছনের কথা টেনে লাভ নেই। মনের মানুষকে সারা জীবনের জন্য কাছে পেয়ে গেছে, তাই রুহিও তেমন আর কথা বাড়ালো না। এটা বুঝে ইরাদ ওকে আবার আপন করে নিল। ইরাদ ভাবছে নতুন জীবনের সাথে পুরনো সব খারাপ কাজ ধামাচাপা দিয়ে দেওয়া যায়, সব ভুলে নতুন করে এসব শুরু করা যায়। কিন্তু পুরনো কাজের হিসাব না দিয়ে তো নতুন কাজে হাত দেওয়া যায় না। বিধির বিধান যে এর অনুমতি দেয় না। বিয়ের 8 মাসের মাথায় একদিন সন্ধ্যায় রুহি সকলের জন্য চা নাস্তা নিতে এসে মাথা ঘুরে পড়ে যায়। হাসপাতালে নেওয়া হলে একজন নার্স এসে বলল রুহির বাড়ির লোককে ডাক্তার দেখা করতে বলেছে। ইরাদ ডাক্তারের চেম্বারে চলে গেল। ডাক্তার বলল, আপনার স্ত্রীর রক্ত শূন্যতা, রক্ত দিতে হবে। ইরাদ বলল, আমি তো ভেবেছিলাম ও হয়তো প্রেগন্যান্ট, কয়দিন ধরেই শুধু বলছিল মাথা ঘোরায়, বমি বমি লাগে। ডাক্তার বলল, রক্ত শূন্যতা হলেও মাথা ঘোরায়, বমি বমি লাগে। আর কি যেন বললেন, বাচ্চা হওয়ার কথা। আপনার স্ত্রী তো কখনোই মা হতে পারবে না,
এর আগে যখন অ্যাবর্শন করাতে নিয়ে এসেছিলেন তখন কিন্তু আপনাকে বলেছিলাম এই অ্যাবর্শনে মেয়েটি মা হওয়ার ধারণ ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। আপনি বোধহয় আমার কথাটা ভালোভাবে শোনেননি। ডাক্তারের কথা শুনে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এখন আমি রুহিকে কেমন করে বলবো আমার জন্যই তার মা হওয়ার ক্ষমতা চিরকালের জন্য হারালো? না না, কিছুতেই রুহিকে জানতে দেওয়া যাবে না যে ও কখনো মা হতে পারবে না। হঠাৎ কল্পনার সাগরে ডুব দিল ইরাদ। এক রাত শারীরিক সম্পর্ক করার পরেই রুহিকে আমার আর ভালো লাগছিল না, তাই ওর থেকে দূরে সরে যেতে চেয়েছিলাম। ব্যাপারটা এমন না যে রুহিকে আমি ভালোবাসিনি, কিন্তু কেন যেন ফিরে আসার পর ওর প্রতি আগের মতো একটা টান কাজ করতো না। মনে হতো যা দরকার ছিল হয়তো তা পেয়ে গেছি। আমি নিজেও জানি না এমন কেন মনে হতে শুরু করে। এরপর যখন ও প্রেগনেন্ট হয়ে যায় আমার আসলে ভয় লেগে যায়, কারণ আমি তখন বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। ওর প্রতি মন উঠে যায় আমার, আর এমনিতেও আমার সময় দরকার ছিল। এরপর আমি রুহির সাথে সব যোগাযোগ বন্ধ করার চেষ্টা করি। এরই মাঝে সামিয়ার সাথে আমার পরিচয় হয়। মেয়েটা আমাকে ভালো বুঝতো, রুহির মতো ছিল না। একটা সময় তার সাথে আমি সম্পর্কে জড়িয়ে পড়ি। কেন যেন মনে হতে শুরু করে সামিয়াই আমার উপযুক্ত, রুহি নয়। এভাবে রুহির ব্যাপারটা গোপন করেই সামিয়ার সাথে সম্পর্কে আবদ্ধ ছিলাম। বেশ ভালোই চলছিল সবকিছু, কিন্তু একদিন বিকেলে হঠাৎ সামিয়া ফোন করে আমাকে বলে ও বিয়ে করতে যাচ্ছে আর একজন ছেলেকে। আমার তখন দিশেহারা অবস্থা। সামিয়ার বাসার সামনে যাই, ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, কেবলমাত্র পায়ে ধরা বাকি ছিল, কিন্তু তারপরেও ওর মন গলেনি, আমাকে ফেলে চলে যায়। অনেকদিন ডিপ্রেশনে ছিলাম, কিছুই ভালো লাগতো না। এরপর ব্যবসায় মন দিলাম, কাজের মাঝেই ডুবে থাকার চেষ্টা করলাম। কাজকে ঘিরে আমার দিন কাটানো শুরু হলো। এরপর হুট করে রুহি আমার কাছে এসে ছোট বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে আমাকে চাইলো। রুহির কান্না দেখে আমার ভেতরের বিবেকটা নাড়া দিয়ে উঠল। আমি বুঝতে পারলাম, মনে মনে ভাবতে শুরু করলাম, এ আমি কি করলাম? হীরা রেখে এতদিন মরিচিকার পেছনে ঘুরেছি। যে আমাকে এত ভালোবাসে, অথচ তার ভালোবাসা উপেক্ষা করে একটা ছলনাময়ীর পিছনে পড়েছিলাম। রুহির নিঃস্বার্থ ভালোবাসা দেখে এই আশায় বাবা মাকে নিয়ে গেলাম ওকেই বিয়ে করতে। তবে রুহিকে আমি খুব ভালোবেসে ফেলেছি এমন কিছুই ঘটেনি। রুহি আমাকে ভালোবাসে, ও আমাকে চায়, আর মনে হলো এই মেয়েটা আমাকে সুখী করতে পারবে। যাকে বারবার ফিরিয়ে দেওয়ার পরেও আমার কাছেই ফিরে আসে। ওর সাথে এত কিছুর পরেও যখন দেখলাম আমাকে পাওয়ার জন্য ও পথ চেয়ে বসে আছে, আর আমাকে মা বাবা অনেক ভালোবাসে, তারা রুহির মতো মেয়েই খুঁজছিলেন, তখন আর দেরি করলাম না। কফির মগে চুমুক দিতে দিতে ইরাদ কথাগুলো ভাবছে। আসল জীবনেও নায়ক নাকি খলনায়কও, এগুলো কিছুরই ধারণা নেই। হয়তো রুহির জীবনেও কিছুটা খলনায়কের ভূমিকা পালন করে, আবার সামিয়ার জীবনে একজন ব্যর্থ প্রেমিক যে ওকে শরীর দিতে চায়নি, চেয়েছিল মন থেকে, কিন্তু সামিয়া ওকে না বুঝে ফেলে চলে যায়। জীবন খুব অদ্ভুত, কার সাথে কখন কি ঘটে কেউ জানে না। হয়তো নতুন জীবন শুরুর পরে এসব আগের মতো মনে হবে না, আবার হতেও পারে। রুহিকে আগের মতো ভালোবাসলে সামিয়া ওর জীবনে আসতেই পারতো না, এটা ইরাদ জানে। আর সামিয়া যাওয়ার পরেও নানা মেয়েদের সাথে অবাধে মেলামেশাও করেছে ও, যার ফলশ্রুতিতে এখন ভালোবাসা নামক জিনিসটা আর বুঝে ওঠা হয় না ওর। ইরাদের মন বলে একদিন শান্তি আসবে এগুলো করলেই। ইরাদ নিজের স্বভাব পরিবর্তন করে ফেলল ধীরে ধীরে। রুহি ও স্বামী সংসার নিয়ে ভালোই আছে। ইরাদের মা জামিলা বেগম প্রায়ই বাচ্চার কথা বলে। রুহি লজ্জা পেলেও ইরাদ কেমন যেন ঘুরিয়ে কথা বলে, কারণ ইরাদ খুব ভালো করেই জানে রুহি কখনো মা হতে পারবে না। এভাবে প্রায় 3 বছর কেটে গেল। রুহিকে এখন ইরাদ ভালোবাসে, একজন সৎ পুরুষ যেমন হয় তেমনটাই হয়ে গেছে ইরাদ। রুহি একজন স্ত্রী হিসেবে ভালো, বাড়ির বউ হিসেবেও ভালো, কিন্তু বাচ্চা হয়নি দেখে আজকাল শ্বশুর শাশুড়ি কিছুটা মন খারাপ করে। এতে রুহি কষ্ট পায়, কিন্তু বলার তো কেউ নেই। ইরাদকে বাচ্চার কথা বললেই কথা এড়িয়ে যায়। গত 2টা দিন ধরে ইরাদের মা রুহির সাথে রাগ করে কথা বলে না। ইরাদ অফিসিয়াল কাজে ঢাকা গিয়েছে, ফিরবে বিকেলে। আজকে ইরাদকে উত্তর দিতেই হবে রুহির সব প্রশ্নের। রুহি মনের সবগুলো কথা আজকে ইরাদকে জিজ্ঞেস করবে। বিকেলের দিকে ফোন আসলো রুহির মোবাইলে। ইরাদের নাম্বার থেকে রুহি রিসিভ করতেই উপাস থেকে এক অচেনা লোক ফোন রিসিভ করে বললেন ইরাদ মাথা ঘুরে পড়ে গেছে, তাই হাসপাতালে নেওয়া হয়েছে ওকে। রুহি আর ইরাদের মা বাবা সবাই মিলে সাথে সাথেই হাসপাতালে গেল। ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে।
ইরাদের চোখ মুখ দেখে খুব অসুস্থ লাগছে। রুহি, জামিলা সবাই কাঁদছে অঝরে। একদিন হাসপাতালে থাকার পরে সেই সকল টেস্টে ডাক্তার কিছুই পায়নি দেখে বলল অন্য ডাক্তার দেখাতে। বাসায় আসার কিছুদিন পরে ইরাদের কোমরে ব্যথা বেড়ে গেল। প্রায় 6 মাসের মতো হবে ওর কোমর ব্যথা, কিন্তু এটায় তেমন গুরুত্ব দেয়নি ইরাদ। ভেবেছিল হয়তো সারাদিন অফিসে বসে কাজ করার জন্য এমন হচ্ছে। তবে রুহি জোর করে অন্য হাসপাতালে নিয়ে গেল ইরাদকে এবং সকল মেডিসিন ডাক্তারকে দেখালো। ডাক্তার পিছনের সব রিপোর্ট আর মেডিসিন দেখে আরও একটা টেস্ট করতে দিয়েছেন, যার রিপোর্ট আজ বিকেলে দেবে। সেখানে রুহি দেখলো ডাক্তার নাফিজা ও বসে আছেন, যিনি ওর অ্যাবর্শন করেছিলেন। রুহি ভেবে নিয়েছে আজকে ইরাদকে দেখানোর সাথে ওনাকেও দেখাবে, তাই সিরিয়াল নিয়ে রেখেছে। রুহি সেই ডাক্তারকে দেখাবে এটা ইরাদ জানতো না। রিপোর্ট নিয়ে ইরাদ বাইরে বসে আছে। রুহি ইরাদকে বলল, শোনো, পেটে কিছুদিন ধরে ব্যথা, তাই ডাক্তার দেখাই আমিও আজকে। ইরাদ বলল, হ্যাঁ, কিন্তু আমাকে বলনি কেন? রুহি বলল, এমনিতেই, তুমি বসো, আমি দেখিয়ে আসি। ইরাদ বলল, না, আমিও আসবো। রুহি বলল, আমি যাই একাই। রুহি ডাক্তারের রুম থেকে বের হয়ে আসলো। ওকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছে। ইরাদ কিছু জিজ্ঞেস করতে যাবে এমন সময় ইরাদের সিরিয়াল এসে গেছে। ডাক্তারের কাছে গিয়ে ইরাদ জানতে পারলো ওর ক্যান্সার হয়েছে, ফাইনাল স্টেজ। ইরাদ রুহি বাসায় ফিরে কেউ কারোর সাথে কথা বলছে না। রাত হয়ে গেল, কেউ কিছু খেলো না। বাইরে বাতাস বইছে, হয়তো ঝড় হবে মনের ঝড়ের মতো। একটা সময় ইরাদ বলে উঠল, এমন কেন হলো আমার সাথে রুহি? আমি কি এমন পাপ করেছি? রুহি বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, পাপ করেছি ইরাদ, আমরা অনেক বড় পাপ করেছি, যার খেসারত এভাবে দিতে হচ্ছে। ইরাদ খানিকটা চমকে উঠে রুহির কথায়। কেন এমন বলছো? বিয়ের আগে আমরা যা করেছিলাম তার সাজা হিসেবে আল্লাহ পাক আমাকে আর কখনো মা হওয়ার সুখ দেবেন না। আমরা বিবাহ ছাড়া শারীরিক সম্পর্ক করেছিলাম। একটা শিশু এই দুনিয়ায় দেখার আগেই তার প্রাণ ছিনিয়ে নিয়েছি। তখন ওকে আমার সমাজের কথা, পরিবারের কথা, নিজের লজ্জা ঢাকতে নিজের পেটের সন্তানকে বোঝা মনে হচ্ছিল। আজ দেখো, একটা বাচ্চার জন্য কত শত চেষ্টা করেও আমি ব্যর্থ। ডাক্তার আজকেই আমাকে বলেছে তখন অ্যাবর্শন করার ফলে মা হওয়ার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। তখনই ইরাদের মনে পড়ল কত মেয়েদের সাথেও তো অবাধ মেলামেশা করেছে একটা সময়। কেউ যে মনে কষ্ট পাবে সে কথা তখন ভাবেনি, শুধু নিজের কথাই ভেবেছিল। যত রকম নোংরামি আছে সবই তো করেছিল ইরাদ। তাই হয়তো সাজাস্বরূপ এই রোগটা এসেছে আজকে, এত বছর পরে, এবং এই রোগটা শেষ সময় ধরা পড়েছে। দুইজন অনেক কাঁদে সেদিন রাতে, আল্লাহর কাছে মাপ চায় অনেক করে, কিন্তু কথায় আছে সময় গেলে সাধন হবে না। সিদ্ধান্ত নেও আজকের পর থেকে যতদিনই বেঁচে থাকবে ততদিন আল্লাহকে স্মরণ করবে, কারণ সবকিছুর পরে ওই একজনের কাছেই তো যেতে হবে, এবং তার কথার অমান্য করলে দুনিয়ার আখিরাত কোথাও কিছু পাওয়া যাবে না। ঠিক 4 মাস পরে ইরাদ মারা যায়। মারা যাওয়ার আগে নিজের যত সম্পদ ছিল তা সবই সে দান করে দেয়, বাড়িটা ছাড়া। বাড়িটা 5 তলা হওয়ায় 4 তলা ভাড়া দিয়ে রুহি আর ইরাদের মা বাবা চলতে পারবে, এই ব্যবস্থা ইরাদ করে রেখে গেছে। মারা যাওয়ার আগে ইরাদ অনেক ভালোবাসত রুহিকে আর ওর মা বাবাকে। দুনিয়াটা কতই না সুন্দর ছিল, এগুলো শেষ সময় ইরাদ বুঝতে পারত। কেনই বা ওইসব করে নিজেকেও শেষ করেছিল, এগুলো ভাবত আর আল্লাহর কাছে কাঁদত আর তওবা করত। রুহি অনেকটা ভেতর থেকে ভেঙে পড়েছে। এখন ও শুধু আল্লাহকে ডাকে, কোনো রকমে বেঁচে থাকে। যে ইরাদের জন্য এগুলো করেছিল, সেই ইরাদের সাথে থাকাটাই কত ক্ষণিকের ছিল। সুখের স্মৃতি খুব কম। ওর করা 2টা পাপ ওর জীবনটাকে শেষ করে দিয়েছে। আত্মপীড়নে হয়তো বাকি জীবনটা কেটে যাবে। আপাতত জীবনের লক্ষ্য একটাই, আল্লাহ পাক যদি তাদের মাফ করে দেয় তাহলেই হয়তো রুহি শান্তি পাবে। জিনার খেসারত, একটা শিশুকে দুনিয়ায় আসতে না দেওয়ার খেসারত ভয়াবহভাবে ইরাদ আর রুহির দিতে হলো।